আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আইসিটি সাবজেক্ট। তো এর আগে আমরা দেখেছিলাম 55 নম্বর, আজকে দেখব 56 নম্বর প্রশ্ন। অনেক বড় অধ্যায়, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অনেক বড় অধ্যায়, এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা অধ্যায় পড়লে পুরো বই এখন হয়ে যাবে। এই তিনটা অধ্যায়ের মধ্যে সব ঘুরে পেঁচে সবকিছু দেওয়া আছে। এই তিনটা অধ্যায় যদি আমরা ভালো মতো পড়ি, তো এখানে 56 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কেন প্রোগ্রাম বরাবর একটি ডাটাবেস ব্যবহার করা হয়। তো প্রোগ্রাম, আমরা যদি প্রশ্নটা একটু বুঝতে হবে, কোনো কোনো প্রশ্ন আমাদের কাছে একটু বিটখুটে টাইপের লাগে, আবার কোনো কোনো প্রশ্ন আমাদের কাছে একটু ধরতে সমস্যা হয়, প্লাস আমরা না বুঝে আমরা স্কিপ করে চলে যাই। তো কেন প্রোগ্রাম বরাবর একটি ডাটাবেস? প্রোগ্রামটা হচ্ছে কি, যেগুলা মানে আমরা যদি বই পুস্তকের ভাষায় বলি, প্রোগ্রামটা হচ্ছে কোনো সমস্যার সমাধানের জন্য যে নির্দেশনা, সেটা হচ্ছে প্রোগ্রাম। যেমন আপনি এমএস ওয়ার্ড, এটা একটা প্রোগ্রাম হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে, এমএস এক্সেল হতে পারে, আপনার ব্যাংকের কোনো সফটওয়্যার হতে পারে যেটা আপনার সমস্যাগুলো সমাধান করে। আর ডাটাবেস হচ্ছে যেখানে আপনার তথ্য সমূহ সম্বলিত থাকে, ডাটা বলতে যেটা বোঝায় যে আপনার কোন একজন কাস্টমার, গতকাল বলেছিলাম এটি, কোন একজন কাস্টমার টাকা জমা দিতে আসছে, আপনি ইনপুট দিচ্ছেন কোর ব্যাংকিং এ ইনপুট দিচ্ছেন, সেটা জমা হয়ে গেছে, এটা হচ্ছে ডাটা একটা, তাই না? আচ্ছা, তো যখন এরকম অনেক কাস্টমার জমা দিবে এবং দিন শেষে যেটা আপনি বের করবেন, এটা আপনি শিট বের করবেন, রেজাল্ট শিট, যেটা কি বলে এটাকে, লেজার শিট যেটা বের করবেন, লেজার, তখন কিন্তু সেখানে সব কাস্টমারের কিন্তু ইনফরমেশন থাকবে। এটা হচ্ছে আমাদের কাছে ডাটাবেস। তার মধ্যে আমরা প্রত্যেকটা ব্যাংকেরই মিস আছে, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মিস। তো প্রত্যেক ব্যাংকে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ওখান থেকে একটা এক্সেল শিট আসে আমাদের কাছে। ওই এক্সেল যদি দেখি আমরা, ওই এক্সেলের সবকিছু আমাদের আছে। কোনো কোনো ব্যাংকে এটা সফটওয়্যারাইজে আছে, আবার কোনো কোনো ব্যাংকে সেটা এক্সেল আকারে দেয়। তো এক্সেলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ব্যাংকে গ্রাহক সংখ্যা কতজন, আমাদের ব্যাংকে সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট কতটি আছে, টিডি আছে কতটি, কত টাকা আছে, মানে সকল ধরনের ইনফরমেশন ওখানে আছে। এটার নাম হচ্ছে ডাটাবেস। তাহলে এই ডাটাবেসের জন্য আমরা প্রোগ্রামগুলো আমরা যে ব্যবহার করি, সেটা কেন ব্যবহার করি, এই প্রশ্নটা এখানে আলোচনা করা আছে যে একটি ডাটাবেস একটি প্রোগ্রামের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে ব্যবহৃত হয়। তাহলে কি কারণে ব্যবহৃত হয়? ডাটা স্টোরেজ ম্যানেজমেন্ট। আমরা ডাটা স্টোরেজ এবং ম্যানেজমেন্টের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ডাটা পুনরুদ্ধারের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ডাটা পুনরুদ্ধার, যখন আমরা ডাটা কোনো হারিয়ে গেলে সেখান থেকে আমরা সফটওয়্যারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে সেটা আমরা পুনরুদ্ধার করতে পারি। ডাটা ম্যানিপুলেশন বলতে ডাটা এডিটিং যেটাকে বোঝায়। ডাটা আমরা সেটাকে এডিটিং করতে পারি। কোনো ডাটা আমাদের ইনফরমেশন ভুল হয়েছে, সেটাকে আমরা এডিট করার জন্য আমরা সেটা করতে পারি প্রোগ্রাম দ্বারা। আচ্ছা, একটু মিউট হন। আচ্ছা, ডাটা ম্যানিপুলেশন, তারপরে আছে ডাটা ইন্টিগ্রেশন এবং সিকিউরিটি। ডাটা ইন্টিগ্রেশন এবং সিকিউরিটি আমাদের এখানে দেওয়া আছে। তারপর আছে ডাটা স্বাধীনতা। ডাটা ইন্টিগ্রেশন সিকিউরিটি বলতে আপনার ডাটার স্বতন্ত্র এবং কারোর সাথে কোনো ডাটা আপনার মিল থাকবে না, এবং ডাটা সিকিউর থাকবে। ডাটার স্বাধীনতা থাকবে, ডাটার ব্যাকআপ এবং পুনরুদ্ধার, ডাটা সেটা ব্যাকআপ থাকবে, কোনো হারিয়ে গেলে সেখান থেকে আমরা পুনরুদ্ধার করতে পারি, এবং কারেন্সি কন্ট্রোল, এবং সেটা আমাদের কন্ট্রোলে থাকবে। ডাটাবেস আমাদের একাধিক ব্যবহারকারীর মধ্যে যখন আমরা এটা ব্যবহার করার ফলে এই ডাটাগুলো আমাদের কাছে কি থাকবে, মানে নিয়ন্ত্রণে থাকবে বা কন্ট্রোলে থাকবে। তো এই জন্য আমরা ডাটাবেসে আমরা বিভিন্ন প্রোগ্রাম এই জন্য ব্যবহার করে থাকি। তাহলে এখানে ডাটা স্টোরেজ ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করে থাকি, ডাটা পুনরুদ্ধারের জন্য ব্যবহার করে থাকি, ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি, ইন্টিগ্রেটেড। এখান থেকে আপনার বেশি না 5টা পয়েন্ট
এখান থেকে হোক আপনার মতো করে আপনি হোক বানিয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সর্বনিম্ন 5টা পয়েন্ট দিতে হবে যদি 5 মার্ক থাকে। আর এই আইসিটির যেগুলো হচ্ছে যে ভাষাগুলো বা যে ল্যাঙ্গুয়েজগুলো আপনার কাছে কঠিন মনে হবে ওটা একবারে অ্যাভয়েড করে চলবেন, একবারে অ্যাভয়েড করে যাবেন। 7 নম্বরে আছে যে ডিবিএ, ব্যাকআপ এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আমাদের ডিবিএ কি, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ব্যাকআপ তো বুঝি আমরা যে আমাদের কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে আরেক জায়গা থেকে আমরা সেটা নিতে পারি, অর্থাৎ আমাদের ডাটাগুলো যে আছে সেটা সেই রকম ঠিক অবিকল ডাটা আরেক জায়গায় আমরা রেখে দিই, যে আমাদের এই ডাটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আমরা সেখান থেকে নিতে পারি, তাহলে যেখান থেকে নিব সেটার নাম হচ্ছে কি ব্যাকআপ। আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা আলোচনা করছি। তাহলে ডিবিএটা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কারা? আপনি যে পিসি ব্যবহার করছেন আপনার ব্যাংকে, আপনি যে ডেস্কের সামনে পিসি ব্যবহার করছেন, এই পিসিতে কিন্তু আপনি চাইলে সবকিছু এক্সেস আপনি কিন্তু করতে পারবেন না, হয়তো কোনো কোনো ব্যাংকে যায়, কিন্তু সেন্ট্রালাইজ ব্যাংকগুলোতে একেবারে যায় না। আপনি পিসিতে একটা পেন ড্রাইভ ঢুকাবেন, সেখানে কিন্তু এক্সেস নেয় না, সেখানে কিন্তু এক্সেস নেবে না, পেন ড্রাইভটা এক্সেস নেবে না। তাহলে এই যে কোনো কিছু ইউজ করতে পারবেন না, বা আপনি নিজস্ব কোনো কিছু ইনস্টল করতে পারবেন না, কারণ কি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রালাইজ থেকে একবারে অ্যাডমিনিস্ট্রেটর এই পিসি গুলো নিয়ন্ত্রণ করে, একজন বা একাধিক অ্যাডমিনিস্ট্রেটর যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলি আমরা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ। তাহলে এরা আমাদের কি করে, আমাদের কাজকর্মে আমরা যে কাজ করি, আমরা নেটে কাজ করি, কম্পিউটারে কাজ করি, এই কাজগুলো নিরাপত্তা এরা দেয়, যে আমাদের যদি পেন ড্রাইভ, যদি আমাদের নিজস্ব পেন ড্রাইভ যদি কম্পিউটারে ঢুকিয়ে দেই তাহলে সেখান থেকে আমাদের কোনো ভাইরাস বা আমাদের ডাটাকে ক্র্যাশ করতে পারে, তাই না? এই জন্য এরা আমাদের অনুমতি থাকে না, আমরা সহজে কোনো পেন ড্রাইভ সেখানে ইউজ করতে পারি না। তাহলে এই ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সার্বক্ষণিক আপনার আমার কাজকে কি করে, তারা তদারকি করে, এবং আপনার আমার সিস্টেমকে তারা তদারকি করে, এবং সমগ্র ব্যাংকের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে তারা তদারকি করে, এবং নিরাপত্তা মানে অক্ষুণ্ণ রাখার জন্য যে যে কাজ করা দরকার তারা করে থাকে আর কি। এটা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। আর ব্যাকআপ তো বললাম যে আমাদের বিভিন্ন কারণে আমাদের সাইবার হ্যাক হতে পারে, আমাদের ওয়েবসাইটে, আমাদের ব্যাংকের ওয়েবসাইটে, বা আপনার ব্রাঞ্চে, বা কোনো কারণে যেভাবে হোক সেখানে হ্যাকিং হতে পারে। তো সেই হ্যাকিং এর ফলে আপনার ডাটার ক্ষতি হতে পারে। এই জন্য আমরা কি করি, আমরা ঠিক ওই ডাটাগুলো, আমাদের ব্যাংকে যে ডাটাগুলো আমাদের হয় সেই ডাটাগুলো আরেক জায়গায় যেন সেভ থাকে। তাহলে এই যে জায়গায় সেভ আছে একাই বলে কি ব্যাকআপ, তাই না? তাহলে আমরা কোনো কারণে ডাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ওই ব্যাকআপ থেকে আমরা নিব, ডাটাগুলো নিব। এই ব্যাকআপটা কারা করে থাকে? ব্যাকআপটা যারা হেড অফিসে, যে আমাদের আইটিতে যারা কাজ করে, তারা এই ব্যাকআপের কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যারা এই যে ডিবিএ কোর নাম্বার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা এই কাজগুলো করে থাকে। তাহলে এই কাজটা করে থাকে আমাদের কি, ডাটা ক্ষতি রোধকরণ, তারপরে আছে দুর্যোগ পুনরুদ্ধার, ডাটা ইন্টিগ্রিটি আর্কাইভিং। তো আমাদের ডাটাবেস ব্যাকআপটা কি? তাহলে আমরা ডাটা একবারে আমাদের অবিকল কপি ডাটা যখন আমরা ভবিষ্যতে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আরেক জায়গায় সেভ করে রাখি, সেটা হচ্ছে আমাদের কাছে ডাটা ব্যাকআপ। আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো প্রোগ্রামগুলির একটি সংগ্রহ যা ব্যবহারকারী ডাটাবেস তৈরি, বজায় রাখতে এবং পরিচালনা করতে সক্ষম করে। একটি ডিবিএস নিম্নলিখিত কার্যকারিতা প্রদান করে: ডেটা স্টোরেজ, সারি কলাম সম্বলিত টেবিলে দক্ষতার সাথে ডেটা সঞ্চয় করে। ডেটা পুনরুদ্ধার, ব্যবহারকারীদের সহজেই প্রশ্নগুলি ব্যবহার করে ডেটা পুনরুদ্ধার এবং ম্যানিপুলেট করার অনুমতি দেয়। ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল, ডাটাবেস গঠন। আচ্ছা, এখানে অনেক ধরনের কথা বলা আছে। মূলত আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
হচ্ছে আমরা যে ব্যবহারকারী যারা তৈরি করি, আমরা যে ডাটা যেটা আমরা ইনপুট দিই, তাদের যে বিভিন্ন প্রকার মানে একটি ব্যাংকিং সিস্টেমে বিভিন্ন সকল এমপ্লয়ি মিলে যে ডাটাগুলো ইনপুট দেয়, এই সবগুলো ইনপুট ডাটাগুলো একটা জায়গায় গিয়ে জড়ো হয় বা একসঙ্গে এটা আমরা বের করতে পারি, এবং এই সবগুলো মিলে যে ডাটাগুলো আছে একে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারি। এখন এর কার্যকারিতা, ডিবিএস এর কার্যকারিতা বা ডিবিএসটা আমাদের বিভিন্ন রকম ভাবে এখানে কার্যকারিতা প্রদান করে থাকে। একটা ডাটা স্টোরেজ, ডাটা পুল, ডাটা ডেফিনেশন, এক্সেস কন্ট্রোল, ডাটা ইন্টিগ্রিটি। যাক, এখানে এই যে ধরনের কথাগুলো আছে এই কথাগুলো আমরা এখানে ইউজ করবো না। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস সেই জিনিসটা আমরা ফুটিয়ে তুলবো। তাহলে আমরা এই জিনিসগুলো আমাদের লেখা দরকার নেই, কারণ এখানে আমাদের জাস্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে আপনাকে লিখতে বলছে। এত কিছু লেখার আমাদের দরকার নেই, জাস্ট আমরা খালি বুঝিয়ে দিব 2 লাইনে বা 3 লাইনে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। আপনি ব্যাংকে যেটা কাজ করছেন এইটা গিয়ে যে তথ্যটা যেখানে জমা হচ্ছে সেটা একত্রিত ভাবে সম্মিলিত যে ডাটাগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের কাছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো প্রোগ্রামগুলির একটি সংগ্রহ যা ব্যবহারকারীদের ডাটা বেস তৈরি, বজায় এবং আচ্ছা একই কথাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা আমাদের আসার সম্ভাবনা আছে। IPv4 এবং IPv6 এই দুইটার মধ্যে পার্থক্য। IPv4 এবং IPv6 এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন। তো ইন্টারনেট প্রোটোকলের দুটি ভার্সন, এটি হচ্ছে ব্যাকডেটেড ভার্সন, এটি হচ্ছে আপডেটেড ভার্সন। ইন্টারনেট প্রোটোকল IPv4 এবং IPv6 এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের দুটি মানে ভার্সন, সেটা এখানে লেখা নেই। ওটা আমি দেখলাম যে এখানে লিখে দেওয়া উচিত ছিল। এই ভার্সনগুলো আমাদের যেটা দেওয়া আছে বইয়ে, যে 32 বিট ঠিকানার দৈর্ঘ্য প্রায় 4.3 বিলিয়ন অনন্য ঠিকানা প্রদান করে, আর 128 বিট দৈর্ঘ্য অনির্দিষ্ট অনন্য ঠিকানা অনুমতি দেয়। তাহলে এখানে কিন্তু আপনার যেহেতু এটা মনে রাখা ক্রিটিক্যাল, IPv4 এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও মনে রাখা এবং ক্রিটিক্যাল। এখানে দুইটি ভাবে আপনি করতে পারেন, যেমন এটা 32 বিট দৈর্ঘ্য আর এটা আপনার দেখুন 128 বিট দৈর্ঘ্য, একটা পার্থক্য হয়ে গেল। তারপরে 2 নম্বর পার্থক্য এটা যে এটি প্রায় এত বিলিয়ন অনন্য ঠিকানা তৈরি করে। এত বিলিয়ন, এটা 2 নম্বর। এটি অনির্দিষ্ট, এটি কোনো এখানে 4.3 বিলিয়ন নির্দিষ্ট করে দেওয়া আছে, আর এখানে অনির্দিষ্ট, এখানে কত হবে তার শেষ নেই। এই দুটা পার্থক্য এখানে মানে যেগুলো একটু জটিল প্রশ্ন সেগুলো একটু ভেঙে 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 ছোট করে করবেন। তাহলে ইন্টারনেট প্রোটোকলের এই দুটি ভার্সন বর্তমানে ইউজ হচ্ছে, IPv4 এবং IPv6। এই দুটো ভার্সনের মধ্যে আমাদের আপডেটেড ভার্সন হচ্ছে v6। তো ঠিকানাগুলি দশমিক বিন্যাসে লেখা হয়, 4টি অক্টে বিভক্ত, এরকম 192 168 01। আমরা যখন রাউটারের যে আমরা করি, কোনো রাউটারের অ্যাড্রেসে বা কোনো অ্যাড্রেসে যখন যাই তখন আমরা এরকম ভাবে অ্যাড্রেস বা লিখে ইন্টার মারি, তখন আমাদের এটা প্রায় বিভিন্ন টিপি লিঙ্কের রাউটার বা এরকম, সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের এই নাম্বারগুলো আমরা দিই। আবার এটাতে কিন্তু ওইরকম না, এখানে আমাদের বলা আছে 4টি হেক্সাডেসিমেল সংখ্যার 8টি গ্রুপে বিভক্ত। তাহলে এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, মানে 4টি 4টি করে 8টি গ্রুপে বিভক্ত। এটা হচ্ছে আমাদের IPv6। তাহলে এখানে আমাদের ঠিকানায় মোট 4টি অক্টে বিভক্ত, 1 2 3 4, মানে পয়েন্ট পর্যন্ত 1টি অক্ট, তাহলে 4টি অক্টে বিভক্ত। আর এখানে আমাদের 8টি অক্টে বিভক্ত। এখানে মোট আমাদের যে বর্ণ আছে কয়টি, 3 3 6 7 8টি, আর এখানে আমাদের আছে 8টি, একটি অক্টে 4টি করে, মানে 4 8 32টি। তাহলে মোট 32টি এখানে আমাদের সংখ্যা আছে।
ঐচ্ছিক ক্ষেত্রে আরো জটিল শিরোনাম রয়েছে এবং এটিকে আরো নমনীয় এবং সম্ভাব্য ধীর করে তোলে। স্বরলিখিত এবং স্থির শিরোনাম গঠন, দক্ষতা এবং প্রক্রিয়াকরণের গতি উন্নত করে। তো এই প্রশ্নটা একটু মনে রাখার কৌশল এখন নিজ নিজ থেকে এটা নিতে হবে। আর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। IPv4 এবং V6 এর মধ্যে পার্থক্য করুন। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু নিজের থেকে একটু কি হবে, আপনার তিনটা বা চারটা, তিনটা হবে না, চারটা কিংবা পাঁচটা পার্থক্য করতে পারবেন, সেটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে এটাকে। আচ্ছা, পরে যদি আমরা যাই, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, www. এবং ইন্টারনেটের মধ্যে মৌলিক পার্থক্য আলোচনা করুন। তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংক্ষেপে www নামে পরিচিত এবং সাধারণত ওয়েব নামে পরিচিত। ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা ইন্টারলিঙ্কড হাইপারটেক্সট নথিগুলির একটি সিস্টেম। একটি ওয়েব ব্রাউজার দিয়ে কেউ এমন ওয়েব পৃষ্ঠাগুলি দেখতে পারে, পাঠ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া থাকতে পারে, এবং হাইপার লিঙ্ক ব্যবহার করে তাদের মধ্যে নেভিগেট করতে পারে। পূর্ববর্তী হাইপার টেক্সট সিস্টেমের ধারণাগুলি ব্যবহার করে ইংরেজি প্রকৌশলী কম্পিউটার বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লিমিটেড, বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসর্টিয়ামের পরিচালক, 1989 সালে মার্চ মাসে একটি প্রস্তাব লিখেছিলেন। অনেক ধরনের কাহিনী লেখা আছে, খালি এটা আমরা দিব, এদ পর্যন্ত দিব। এখানে অনেক ইতিহাস ধরে আছে, এত কিছু দেওয়ার দরকার নেই। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো এটি সাধারণ ওয়েব নামে পরিচিত, ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা ইন্টারলিঙ্কড হাইপারটেক্সট নথিগুলির একটি সিস্টেম। এটি ওয়েব ব্রাউজার দিয়ে কেউ এমন ওয়েব পৃষ্ঠাগুলি দেখতে পারে যাতে পাঠ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া থাকতে পারে, এবং হাইপার লিঙ্ক ব্যবহার করে তাদের মধ্যে নেভিগেট করতে পারে। অর্থাৎ আপনি যখন ইন্টারনেট প্রোটোকলে আপনি যখন কোনো অ্যাড্রেস বারে কোনো ঢুকবেন, তখন আপনাকে ওই ঠিকানা লেখার আগে আপনার www. দিয়ে আপনার শুরু করতে হবে। তাহলে আপনি কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে যদি আপনি কোনো অ্যাড্রেসে প্রবেশ করতে চান, তাহলে আপনার এই www. এই যে চিহ্নটি, মানে ওয়ার্ডটি, এটা আমাদের ব্যবহার করতে হবে। এই বর্ণটি আমাদের ব্যবহার করে আমাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা আমাদের ঠিকানার মতো প্রবেশ করতে পারি, যেটা হচ্ছে ইন্টারলিঙ্কড হাইপারটেক্সট। ইন্টারনেট হাইপারটেক্সটের যে নথিগুলোর সিস্টেম। তো এই 2 লাইন বা 1.5 লাইন আমরা দিব এখানে, এর বেশি কিছু আমরা দিব না, এটা এত কিছু দিব না, এত কিছু মনে রাখা সম্ভব না। এখন এই www. এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য, মৌলিক পার্থক্য চাইছে। ইন্টারনেট বনাম www. ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব শব্দগুলি প্রায়শই দৈনন্দিন বক্তৃতা খুব বেশি পার্থক্য ছাড়া ব্যবহৃত হয়। যাই হোক, ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এক নয়। ইন্টারনেট একটি বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা। এটি একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার অবকাঠামো যা কম্পিউটারের মধ্যে সংযোগ প্রদান করে। বিপরীতে ওয়েব হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা পরিষেবাগুলির মধ্যে একটি। তাহলে ইন্টারনেট হলো কি বিশ্বব্যাপী একটি যোগাযোগ ব্যবস্থা, আর ওয়েব হলো কি ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার যে বিভিন্ন পরিষেবার মধ্যে একটি। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরিষেবাগুলো দিতে পারে, তার মধ্যে ওয়েব হলো একটি। এটি হাইপার লিঙ্ক এবং ইউআরএল দ্বারা সংযুক্ত আন্তঃসংযুক্ত নথি এবং অন্যান্য সংস্থানগুলি সংগ্রহ করে। তাহলে অর্থাৎ যেটা বললাম যে ইউআরএল, আমরা আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কের পূর্বে অবশ্যই আমাদের এই www.web এটা আমরা ব্যবহার করি। এটা ব্যবহার করার ফলে আমরা সেই কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা আমাদের অ্যাড্রেসে যাই, অর্থাৎ যেখানে আমরা যেতে চাই সেখানে আমরা যেতে পারি। সেটা কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের
মাধ্যমে আমরা সেটা এই www ডট এটা কাজ করতে পারি। ইন্টারনেট যদি না থাকে তাহলে এটা কাজ করতে পারে না। তাহলে ইন্টারনেট হলো বিশ্বব্যাপী একটি যোগাযোগ ব্যবস্থা যেটা সকল ধরনের একটি বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে থাকে। আর www হলো এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের যোগাযোগ করার পরিষেবাগুলির মধ্যে একটি। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। এই যে আপনাদের এখানে আপনি দেখতে পাবেন যে IPv4 এবং IPv6 যেটা আলোচনা করবো সেটা এখন দেখতে পাবেন। এখানে এখানে আমাদের এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। এটা জানা কিন্তু জরুরি যে এখানে যতগুলো বিষয়গুলো আছে একবার করে ইন্টারনেট, আইপি, ইন্টারনেট প্রোটোকল, ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, www, হাইপারটেক্সট, হাইপারলিংক, ওয়েব ব্রাউজার, ওয়েব পেজ, ইন্টারনেট এন্ড www, তারপর আছে ইউআরএল, তারপরে আছে ইমেইল। এই প্রত্যেকটি বিষয় আমাদের কিন্তু একবার করে পড়া উচিত। পড়লে আমরা বিষয়গুলো বুঝতে পারবো, কারণ এই বিষয়গুলো আমাদের বহুল ব্যবহৃত হয়। ইন্টারনেট যেটা আমরা পড়লাম, এর আগে দেখলাম, ইন্টারনেট হলো আন্তঃসংযোগ কম্পিউটার এবং ডিভাইসগুলি একটি বিশ্বব্যাপী বিশাল নেটওয়ার্ক মানসম্মত প্রোটোকল ব্যবহার করে যোগাযোগ করে। তাহলে আমাদের ইন্টারনেট হলো বিশ্বব্যাপী নেটওয়ার্ক মূলত। এটি ইন্টারনেট প্রোটোকল স্যুট, টিসিপি বা আইপি নামে পরিচিত প্রোটোকলের একটি প্রমিত বা স্ট্যান্ডার্ডাইজ সেট ব্যবহার করে যে নেটওয়ার্কগুলিকে যোগাযোগ এবং ডেটা ভাগ করার অনুমতি দেয়। এটি তারযুক্ত সংযোগ এবং তার ছাড়া সংযোগ সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তথ্য, ডেটা, পরিষেবার আদান প্রদান করে থাকে। ইন্টারনেট বিস্তৃত ক্রিয়াকলাপ সমর্থন যেমন, আচ্ছা ইন্টারনেট বিষয়টা কি এটা যদি আপনি জানেন তাহলে এর উপর আপনি 2 লাইন লিখতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতে পারি, বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারি, আমরা বিভিন্ন জনের সাথে তথ্য আদান প্রদান করতে পারি, আমরা মাল্টিমিডিয়া যে বিভিন্ন ছবি দেখা থেকে শুরু করে আমরা বিভিন্ন সেমিনার, কনফারেন্স, এই যে বিষয়গুলো আমরা করতে পারি, এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সম্ভব, তাছাড়া সম্ভব না। এই জিনিসগুলো এখানে পরবর্তীতে আলোচনা করা হয়েছে আর কি। তাহলে ইন্টারনেট হচ্ছে আমাদের বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক, বিশাল নেটওয়ার্ক বা যেটা আমাদের বিভিন্ন পক্ষের সাথে আমরা যোগাযোগ করতে ব্যবহার করে থাকি। আইপি প্রোটোকল, এই বিষয়টা আমাদের এর আগে যেটা যে V4 V6 যেটা দেখলাম সেটা। আইপি বা ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল বা আইপি হলো ইন্টারনেট বা অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটার বিন্যাস নিয়ন্ত্রণকারী নিয়মগুলির একটি সেট। এটি ইন্টারনেট প্রোটোকল স্যুটের অংশ, যা এই ভাষাগুলো কিন্তু আমাদের কাছে মনে রাখা টাফ ব্যাপার আর মনে রাখা কঠিন অবস্থা আর কি। আচ্ছা, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইউডিপি, ইউজার প্রোগ্রাম প্রোটোকল অন্তর্ভুক্ত রয়েছে। এটি ডেটা প্যাকেটের গঠন সংজ্ঞায়িত করে এবং কিভাবে সেগুলিকে সমন্বয় সাধন, প্রেরণ এবং রাউট করা এবং গ্রহণ করা উচিত। ইন্টারনেটের সংযোগের প্রতিটি ডিভাইসের জন্য একটি অনন্য ইউপি ঠিকানা বরাদ্দ থাকে, যা একটি মেইলিং ঠিকানার মতো শনাক্তকারী হিসেবে কাজ করে। বর্তমানে আইপি এর দুটি প্রধান সংস্করণ, IPv4 এবং IPv6 দুটি সংস্করণ রয়েছে। তাহলে ইন্টারনেট প্রোটোকলের বর্তমানে দুইটি সংস্করণ রয়েছে, একটা হচ্ছে IPv4 এবং IPv6। আচ্ছা, ডিএনএস এখানে আছে, ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম এটা অনেক মজার একটা ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস এগুলো আমাদের টিকাতে আসতে পারে। এ হলো কম্পিউটার পরিষেবা বা ইন্টারনেট বা একটি ব্যক্তিগত নেটওয়ার্কের সাথে সংযুক্ত অনন্য সংস্থা জন্য একটি শ্রেণীবিন্যাস এবং বিকেন্দ্রীকরণ নামকরণ ব্যবস্থা। এটি অন্তর্নিহিত নেটওয়ার্ক প্রোটোকলের সাথে কম্পিউটার পরিষেবা এবং ডিভাইসগুলি শনাক্ত করে এবং শনাক্ত করার জন্য প্রয়োজনীয় সংখ্যাসূচক আইপি ঠিকানাগুলোকে আরো সহজে মুখস্থ এবং ডোমেন নামগুলি অনুবাদ করে। উদাহরণস্বরূপ www.example.com মানে ডোমেইন নামটি 192.0.2.1 এর মতো একটি আইপি ঠিকানায় অনুবাদ করতে পারে। ডিএনএ প্রায়ই ইন্টারনেট ফোনবুক হিসেবে
উল্লেখ করা হয়, কারণ এটি মানব বান্ধব নামগুলির আইপি ঠিকানা রূপান্তর করে কম্পিউটারগুলোকে নেটওয়ার্কে এক অপরের সাথে শনাক্ত করে। তো এখানে যে ভাষাগুলি, যে বিষয়গুলি আসলে মনে রাখা সত্যি টাফ ব্যাপার। তো এগুলোর মধ্যে কিন্তু টিকে আসবে আমাদের, হ্যাঁ, এর মধ্যে টিকে আসবে। এখানে www দেওয়া আছে, হাইপারটেক্সট দেওয়া আছে। তো কম্পিউটারের ভাষাগুলো, আমাদের এই ভাষাগুলো এভাবে আমাদের আসবে বা এভাবে ব্যবহার হবে। কিছু কিছু বিষয় আছে আমাদের, আমরা ব্যানে রাখতে পারবো, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের কম্পিউটারের ভাষার মতোই ভাবেই আমাদের লিখতে হবে। হাইপারটেক্সট হলো একটি কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে অন্য পাঠ্যের রেফারেন্স হাইপারলিঙ্ক সহ যা পাঠক অবিলম্বে অ্যাক্সেস করতে পারে। হাইপারটেক্সট, হাইপারলিঙ্ক, ওয়েব ব্রাউজার, ওয়েব পৃষ্ঠা বা ওয়েব পৃষ্ঠা বলতে ওয়েব পেজ যেটাকে বলি, সেটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে আছে ইন্টারনেট, ইউআরএল এবং ইমেইল। আচ্ছা, আমরা এই বিষয়গুলো এখানে তো যে বিষয়গুলি আপনার কাছে একটু জটিল লাগা স্বাভাবিক, যতটুকু আপনার মনে রাখার মতো থাকবে সে বিষয়গুলো আপনার মনে রাখবেন। তারপর এগুলা কিন্তু জোর করে মনে রাখতে যাবেন না, বা রাখার দরকার নাই। যেটা হবে না হবে না, বাদ দিয়ে যাবেন ওটা। এটা একটু স্কিপ করে গেলাম আমিও। এখন এখানে বলছে ডিফারেন্স বিটুইন ডাটা এন্ড ইনফরমেশন। ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? অনেক ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ? সহজ কিন্তু ইম্পর্টেন্ট। ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, মানে তথ্য, উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য। উপাত্ত হচ্ছে ডাটা, তথ্য হচ্ছে ইনফরমেশন। তাহলে আমাদের উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য কি? তার উপাত্ত হচ্ছে একবারে কাঁচামাল, আর তথ্য হচ্ছে বলা যায় কি পাকা মাল, ধরেন এইরকম, যে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে তথ্য বলে। আর ইনফরমেশন হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা বা অর্থবহ ব্যবহারযোগ্য। তাহলে এখানে আমাদের এটা কিন্তু ব্যবহারযোগ্য বা অর্থবহ না। তথ্য হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, যে আমাদের আউটপুট বা ফলাফল, সেটা হচ্ছে, এটা তথ্য উপাত্ত হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, আর তথ্যটা হচ্ছে আমাদের একেবারে অর্থবহ একটা বিষয়, যেখানে আমরা অনেকগুলো উপাত্ত মিলে আমাদের একটি তথ্য তৈরি হয়। তথ্য ক্ষুদ্রতম এককে উপাত্ত বলে। ডেটা প্রসেস করে তথ্য পাওয়া যায়। ডেটা যখন প্রসেস করে আমরা তথ্য পাবো, তার মানে সেটা তখন অর্থবহ হবে। উপাত্ত কোনো বিষয় সম্বন্ধে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে না, তথ্য কোনো বিষয়ে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে। তাহলে উপাত্ত আমরা কোনো বিষয়ে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে না, কিন্তু এটা প্রকাশ করে। উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না, তথ্য উপাত্তের উপর নির্ভর করে। উপাত্ত তৈরির জন্য উপাত্ত তথ্য তৈরির জন্য ব্যবহৃত হয়, তথ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়। এই প্রশ্নটা অনেক সহজ আছে, কিন্তু ইম্পর্টেন্ট অনেক। আর্থিক শিল্পে সেন্ট্রালাইজ ডিবিএমএস মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে এর ব্যবহারে কিছু ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিগুলো কাটিয়ে ওঠার বিকল্প কার্যকর সমাধান কি হতে পারে? তাহলে আর্থিক পরিষেবা শিল্পে সেন্ট্রালাইজ ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, মানে এটা আমাদের সেন্ট্রালাইজ ব্যাংকগুলোতে আমাদের ডিবিএমএস অবশ্যই ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং সেখানে ঝুঁকিও রয়েছে। যেগুলো কি কাটিয়ে উঠতে পারি? এখানে প্রথমে আছে যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম ডিস্ট্রিবিউটেড করে দিতে হবে, যে আমাদের ঝুঁকিগ্রস্ত হলেও সেখান থেকে আমরা যেন নিতে পারি। ব্লকচেন প্রযুক্তি আমাদের আনতে হবে। ব্লকচেন প্রযুক্তি হলো একটি বিকেন্দ্রীকরণ লেজার প্রযুক্তি, যা একাধিক কম্পিউটারে লেনদেন রেকর্ড করে। এটি জালিয়াতি প্রতিরোধ এবং ডেটা অখণ্ডতা নিশ্চিত করার জন্য বিশেষভাবে কার্যকর। তারপরে আছে মাল্টি রিজিওনাল ডিপ্লয়মেন্ট সহ ক্লাউড ভিত্তিক সমাধান। আমাদের এগুলা ক্লাউড ভিত্তিক সমাধান থাকতে হবে, যে আমরা যে ডাটাবেসে যে ইনফরমেশন দিচ্ছি, সেই ডাটাবেসে সেই ইনফরমেশনগুলো আমাদের যেন অনলাইনে কোনো জায়গায় সেটা সেভ হয়ে থাকে। ফেডারেট ডেটাবেস সিস্টেম, তারপর আছে হাইব্রিড ডেটাবেস সিস্টেম। ফেডারেট ডেটাবেস স্বায়ত্তশাসিত থাকাকালীন একটি সিস্টেম দ্বারা ডেটাবেসকে পরিচালনা করার অনুমতি দেয়। আর হাইব্রিড ডেটাবেস সিস্টেম কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত সিস্টেমের উপাদানগুলি একত্রিত করে
যেমন অসংবেদনশীল ডেটার জন্য কেন্দ্রীভূত ডিবিএমএস ব্যবহার করা এবং সংবেদনশীলের জন্য নিরাপদ এবং বিতরণ পদ্ধতি ব্যবহার করা। তো এভাবে আমরা এই ঝুঁকিগুলো কাটিয়ে উঠতে পারি বা ঝুঁকি আরো আপনার যে পয়েন্ট থাকে সে পয়েন্টগুলো দিতে পারেন। হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য, একবার ইজি জিনিস, একবার প্রাথমিক পর্যায়ে। হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা এটা একটু দেখে নেবেন। অনেকগুলো শেষের দিকে 51। তারপরে আছে কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইস। হার্ডওয়্যার এবং ডিভাইসের মধ্যে পার্থক্য অনেক মজার পড়া, এটা একটু দেখে নেবেন। এই যে হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা অনেক মজার আছে, দেখে নেবেন। তারপরে কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইস কি, কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইস লাস্টের যে প্রশ্নগুলো প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর আছে ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেট শব্দগুলো ব্যাখ্যা করো। ইন্টারনেট হলো আমাদের বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক, তাই না, যেটা যোগাযোগ করতে সাহায্য করে। ইন্ট্রানেট হলো একটি প্রাইভেট নেটওয়ার্ক যা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অ্যাক্সেস থাকে। তাহলে একটি মাত্র শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে ইন্ট্রানেট আমাদের অ্যাক্সেস থাকে আর কি। ইন্টারনেট পুরো পৃথিবীব্যাপী, এটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যক প্রতিষ্ঠানের জন্য বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য এটা করা ইন্টারনেট। আর এক্সট্রানেট হলো একটি নিয়মিত প্রাইভেট নেটওয়ার্ক বা যা বহিরাগত ব্যক্তিদের, বিক্রেতা এবং ক্লায়েন্টদের প্রতিষ্ঠানের ইন্টারনেটের কিছু অংশ অ্যাক্সেস করতে দেয়। তাহলে এক্সট্রানেট হলো কি, নিয়ন্ত্রিত প্রাইভেট আমাদের নেটওয়ার্ক, যেটা আমাদের বাইরের পক্ষগুলো ব্যবহার করতে পারে, এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারে। এটা দেখবেন। আর আমাদের নাই এই 1 নম্বর যে অধ্যায়টা আমরা আজকে শেষ করব। 2 নম্বর অধ্যায়টা সামনের দিন থেকে দেখবো ইনশাল্লাহ। তো 10:22 বেজে গেছে, যাদের কম আছে কমের জন্য আপনারা একটু আবার একটু জয়েন করবেন। কমের অঙ্ক দেখবো আজকে আমরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।